আচ্ছা, তোমাদের দুটো ইলেকট্রনিক ইন্ডাকশনের দুটো ক্লাস নিয়েছি। দুটো ক্লাসে কি ডিসকাস করেছি যে ম্যাগনেটিক কারেন্ট গেলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য সেই ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স কি সেটা ডিসকাস করেছি, ঠিক আছে। তারপর কি ডিসকাস করেছি যে ফ্যারাডেজ ল আর লেঞ্জেস ল, যে কোনো সার্কিট বা কোনো লুপের মধ্যে দিয়ে ফ্লাক্স চেঞ্জ হলে সময়ের সাথে সেখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ তৈরি হয়। ইএমএফ মানে বেসিক্যালি তোমরা ভাবতে পারছো একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয় কোনো একটা সার্কিটে। কখন তৈরি হয়? সেই সার্কিটের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের যদি সময়ের সাথে সাথে পরিবর্তন হয় তাতে। তো সেই এই দুটো বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই দুটো ল, এগুলো মডার্ন যে ইলেকট্রিক্যাল টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই দুটো জিনিস, এই দুটো লয়ের ওপর বেস করে প্রচুর অ্যাপ্লিকেশন আছে। কি কি অ্যাপ্লিকেশন? চারপাশে যা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখতে পাবে সবকিছুই এই দুটো সবকিছু মোস্টলি আর কি এই দুটো লয়ের ওপর বেস করে চালানো হয়, ঠিক আছে। কি কি ইনস্ট্রুমেন্ট? যেমন ধরতে পারবো ইলেকট্রিক্যাল জেনারেটর, মানে যেটা কারেন্ট তৈরি করে। কারেন্ট কিসে তৈরি করে? বিভিন্ন পাওয়ার স্টেশনে কারেন্ট তৈরি হয়, তাই তো। পাওয়ার প্ল্যান্ট যেগুলো, সেখানে টারবাইন ঘোরানো হয়। টারবাইন কিভাবে ঘোরে? সেটা বিভিন্নভাবে টারবাইনকে ঘোরানো যেতে পারে, বিভিন্ন পাওয়ারের ফর্মে, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, সেভাবে। তো টারবাইন ঘুরিয়ে সেখান থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। কি কি মেথডে করা হয়, মানে কোন প্রিন্সিপালের উপর বেস করে করা হয়? এই ফ্যারাডেজ ল, লেঞ্জেস ল, এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের প্রিন্সিপালের উপর বেস করে জেনারেটর কাজ করে। তারপর মোটর তোমাদের পড়াবো। মোটর দেখবে, ইউজুয়াল মোটরের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের দরকার নেই, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা বাইরে যে মোটরগুলো দেখি, প্র্যাকটিক্যালি ইউজ হয় যেগুলো এসি মোটর, সেগুলো সেগুলোকে বলা হয় ইন্ডাকশন মোটর। সেইগুলো কাজ করে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের প্রিন্সিপালে। তারপর বিভিন্ন বড় বড় ট্রেন চলে, দেখবে ট্রেনের ব্রেকিং সিস্টেমে ইলেকট্রোম্যাগনেটিক ব্রেক ইউজ করা হয়। সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ব্যাপার আছে, সেটা ডিসকাস করবো। আজকে ডিসকাস করবো না, নেক্সট ক্লাসে ডিসকাস করবো। তো প্রচুর অ্যাপ্লিকেশন আছে, তোমাদের এই চ্যাপ্টারটা বোঝা উচিত। মানে অ্যাজ একটা টেকনিক্যাল স্ট্রিমের স্টুডেন্ট হিসেবে তোমরা একটা ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি পাচ্ছ, ডিপ্লোমা হোক কি বিটেক হোক, এমটেক হোক, যা খুশি হোক, তার জন্য তোমাদের এই জিনিসটা জানা দরকার। প্র্যাকটিক্যালি এর প্রচুর অ্যাপ্লিকেশন আছে। তো আজকে ডিসকাস করবো যে দুটো পার্ট, সেটা হচ্ছে সেলফ ইন্ডাকশন আর মিউচুয়াল ইন্ডাকশন। সেলফ ইন্ডাকশন কি, মিউচুয়াল ইন্ডাকশন কি, আর তাদের অ্যাপ্লিকেশন কি কি। সেলফ ইন্ডাকশনের অ্যাপ্লিকেশন হচ্ছে ইউজুয়াল ইন্ডাক্টর, যেটা আমি এসি চ্যাপ্টারে বলেছি যে একটা ইন্ডাক্টর বলে কম্পোনেন্ট হয় সার্কিটের, যেটা সার্কিটে ইউজ করা হয়, সেটা সেলফ ইন্ডাকশনের অ্যাপ্লিকেশন হচ্ছে ইন্ডাক্টর। আর মিউচুয়াল ইন্ডাকশনের অ্যাপ্লিকেশন কি, সেটা হচ্ছে ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার তোমরা প্রচুর দেখতে পাবে বাইরে, বিভিন্ন ইলেকট্রিকের পোলে লাগানো থাকে, ইলেকট্রিক সাবস্টেশনের থাকে, আর ছোটখাটো ইনস্ট্রুমেন্টেও থাকে, বিভিন্ন স্টেবিলাইজার বা বিভিন্ন যেখানে ভোল্টেজ কমানো বাড়ানো দরকার পড়ে, সেখানে ট্রান্সফর্মার কাজে লাগে। তো লেঞ্জেস ল আর ফ্যারাডেস ল ঠিকঠাক বুঝে থাকলে এই জায়গাগুলো বুঝতে অসুবিধা হবে না। সেই জন্য আমি কুইকলি বোঝাচ্ছি। তোমাদের বুঝতে অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে ইনফর্ম করবে। তো এখানে দেখতে পাচ্ছ কি একটা এসি সোর্স লাগানো রয়েছে। এসি সোর্সটা সাথে একটা ওয়্যার কানেক্ট করা হয়েছে। এটা ওয়্যার, এবার এসি সোর্সে কি হয়, একটা ভোল্টেজ থাকে, একটা ইএমএফ থাকে। সেই ইএমএফটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, সাইন ওমেগা টি বা কস ওমেগা টি ক্লাসে বলেছিলাম। সেটা চেঞ্জ হলে কি হবে, কারেন্টটাও সময়ের সাথে সাথে চেঞ্জ হবে, সাইন ওমেগা টি বা কস ওমেগা টি। এবং এসিতে কি বলেছি এখানে দেখো, অ্যারোটার দুদিকে হেড দিয়েছি। কেন দিয়েছি? কারণ এসি সময়ের সাথে সাথে কখনো প্লাস হয়, কখনো মাইনাস হয় কারেন্ট এবং ভোল্টেজ। কাজেই একবার কারেন্ট ক্লকওয়াইজ যাবে, একবার কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করবে। বাট সেটা যদি হয়, তোমাদের বায়োসেভার্ট ল প্রথম পড়িয়েছিলাম, সেটার অনুযায়ী কি, কোথাও কোনো যদি কারেন্ট ফ্লো করে, সেই কারেন্টের জন্য চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ডিসকাস করেছি। তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি বিটি বলি, মানে বিটাকে যদি ম্যাগনেটিক ফিল্ড বলি, সেটা সময়ের উপর ডিপেন্ড করবে। ব্যাকেটে টি মানে সেটা সময়ের সাথে চেঞ্জ করছে, ফাংশন অফ টি। তোমরা ম্যাথামেটিক্সে পড়েছো, আমাদের ম্যাথামেটিক্সে ফাংশন কি সেটা
অবশ্যই পড়িয়েছেন। তো বি ইজ ফাংশন অফ টাইম, এখানে যেমন কারেন্ট ইজ ফাংশন অফ টাইম, ইলেকট্রনিক ফোর্স ফাংশন অফ টাইম, সেরকম বি ও ফাংশন অফ টাইম, মানে বিটাও ম্যাগনেটিক ফিল্ডটাও সময়ের সাথে সাথে এখানে চেঞ্জ করছে। এবার ম্যাগনেটিক ফিল্ডটাকে এবার কোনো একটা সময় যদি ধরে নাও যে কোন দিকে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ধরে নাও কোনো একটা সময় কারেন্ট এই দিকে যাচ্ছে, পার্টিকুলার কোনো একটা সময়, একটা সময়ের সাথে সাথে ডিরেকশনটা চেঞ্জ করছে বললাম। কোনো একটা সময় যদি কারেন্ট এই ক্লকওয়াইজ ফ্লো করে তাহলে কি হবে, তোমাদের বলেছিলাম যে এই থাম্ব রুল ইউজ করে এখানে বুঝতে পারবে যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে। যদি কারেন্ট ক্লকওয়াইজ যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এই তোমাদের যে সারফেসে দেখছো মোবাইলের স্ক্রিনের ভেতর ক্রস করে চলে যাবে। এই ক্রস সাইনগুলো মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে লম্বভাবে যাচ্ছে ফিল্ড লাইনগুলো। ঠিক আছে, তাহলে কারেন্ট যদি ক্লকওয়াইজ যায় ফিল্ড লাইনগুলো উপর থেকে ভেতরের দিকে পারপেন্ডিকুলারলি সারফেসের উপরে যাচ্ছে। এটা দেখানো যাচ্ছে না, তোমাদের বলেছি ক্রস মানে হচ্ছে লম্বভাবে উপর থেকে ভেতর দিকে যাওয়া, আর ডট মানে ভেতর থেকে নিচের থেকে উপর দিকে বেরিয়ে আসে। ঠিক আছে, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা যদি এই লুপের ভেতর দিয়ে যায় তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডটা সময়ের সাথে সাথে চেঞ্জ করছে। সময়ের সাথে যদি চেঞ্জ করে তাহলে কি হবে, ফ্লাক্সটাও চেঞ্জ করে। ফ্লাক্সের ফর্মুলা কি বলেছিলাম, বি এ কস থিটা। তাহলে বিটা ম্যাগনেটিক ফিল্ড ছিল, বিটা ম্যাগনেটিক ফিল্ড ছিল, আর এটা হচ্ছে এরিয়া, লুপের এরিয়াটা তো চেঞ্জ হচ্ছে না, শুধু বিটা চেঞ্জ হচ্ছে। বি চেঞ্জ হলে তাহলে ফ্লাক্স ফাইটাও চেঞ্জ হবে। আচ্ছা, এইখানে বাদবাকি জায়গা তো ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এখানেও রয়েছে, কিন্তু এই জায়গাটা বাদ দিচ্ছি। এই জায়গাটা যেহেতু বড়, এই জায়গাটা বোঝানোর জন্য এই জায়গাটা সার্কিটের লুপের এই জায়গাটা থ্রু দিয়ে ফ্লাক্স কনসিডার করছি। এখানেও ফ্লাক্স থাকবে, ধরে নিচ্ছি এই জায়গাগুলো ছোট যেহেতু এখানে বাদ দিচ্ছি, মানে বোঝার সুবিধার জন্য। এখানেও ধরতে পারবে কেউ চাইলে, ভাবতে পারবে এখানেও ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এখানে একটা ফ্লাক্স যাচ্ছে, অবশ্যই যাবে, কিন্তু আমি বোঝানোর সুবিধার জন্য, মানে ছবি আঁকার সুবিধার জন্য এইখানটা ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো দেখিয়েছি। আর বাইরেও ম্যাগনেটিক ফিল্ড আছে, কিন্তু বাইরে আমাদের নেওয়ার দরকার নেই, কারণ কি আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স দরকার কোন লুপের মধ্যে দিয়ে, এই লুপের মধ্যে দিয়ে কতগুলো ফিল্ড লাইন বেরোচ্ছে সেটা জানার দরকার। কাজে এই লুপের বাইরে কতটা ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা জেনে আমাদের একটা লাভ নেই। এবার আসছে কি, এবার তাহলে কি বললাম যে ম্যাগনেটিক ফিল্ড সময়ের সাথে চেঞ্জ করছে, তার মানে কি ফ্লাক্সও সময়ের সাথে সাথে চেঞ্জ করছে। এবার ফ্লাক্স যদি সময়ের সাথে সাথে চেঞ্জ করলে কি হবে, ফ্যারাডেজ ল থেকে তোমরা জানো যে সার্কিটে একটা ইএমএফ তৈরি হবে, একটা এক্সটার্নাল ইএমএফ তৈরি হবে। মানে এটা যেমন একটা বাইরে থেকে সোর্স লাগিয়েছে ইএমএফ, এসি সোর্স, সেটা সেই সোর্সের জন্য একটা কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টের চেঞ্জের জন্য ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন হচ্ছে, তার জন্য ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। সেই ফ্লাক্সের পরিবর্তনের জন্য আরেকটা ইএমএফ জেনারেট হবে সার্কিটে, সেটাকে এই দেখো লাল রেড ফন্টে লিখেছি, এটা স্মল ইটি। এটাকে এটা 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 কি, এটা ফ্যারাডেজ ল অনুযায়ী একটা ইএমএফ সার্কিটের মধ্যে চলে আসবে। সেই ইএমএফটা কি করবে, এই কারেন্টটা ধরো এইদিকে যাচ্ছে, কারেন্টটা এইদিকে বাড়ার চেষ্টা করছে সময়ের সাথে সাথে। এই নীল যে অ্যারোটা দিচ্ছি, মানে এই নীল কালার বোঝাচ্ছি যে এক্সটার্নাল যে ইএমএফ সেটার কথা বলছি। ঠিক আছে, নীল অ্যারোটা হচ্ছে এক্সটার্নাল ইএমএফ এর জন্য কারেন্ট, ক্যাপিটাল আইটি। আর এই লাল কালিতে বোঝাচ্ছি যে যেটা ইনডিউসড ইএমএফ, সেটা লাল ফ্রন্টে বোঝাচ্ছি। আর এটাও ইনডিউসড কারেন্ট, সেটাও রেড কালারে বোঝাচ্ছি। তাহলে ফ্যারাডেজ লেঞ্জেস ল অনুযায়ী কি ছিল, যে এই কারেন্টটা ধরো সময়ের সাথে সাথে ব্লু কারেন্টটা, মানে এক্সটার্নাল কারেন্টটা, সেটা সময়ের সাথে সাথে এইদিকে বাড়ছে। বাড়লে কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্সটা ম্যাগনেটিক এই কারেন্টের জন্য, ব্লু কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো ব্লু, এবং সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা সময়ের সাথে সাথে বাড়বে। কিন্তু এই লুপটা কি চাইবে, লুপটা চাইবে যে সময়ের সাথে সাথে যাতে ফ্লাক্সের পরিবর্তন না হয়, তাহলে ও উল্টো দিকে একটা কারেন্ট তৈরি করবে, ব্লু কারেন্টের উল্টো দিকে একটা কারেন্ট তৈরি করবে আইটি। এবং সেটা তৈরি করলে কি হবে, উল্টো দিকে কারেন্ট হলে তার ম্যাগনেটিক ফিল্ডটা উল্টো দিকে হবে। তারপরে এখানে দেখো ডট করেছি, ডট মানে এখানে পেজের ভেতর থেকে বাইরের দিকে, মানে তোমাদের চোখের ডিরেকশনে একটা লম্বভাবে ফিল্ডটা বেরিয়ে আসছে। আর এই ক্রসগুলো মানে হচ্ছে তোমাদের চোখের দিক থেকে, চোখ থেকে পেজের দিকে ম্যাগনেটিক ফিল্ডে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে ডিরেকশন বোঝানোর জন্য এইভাবে ড্র করেছি। তার মানে সময়ের সাথে সাথে কারেন্ট, এক্সটার্নাল কারেন্ট যদি বাড়ে তাহলে
লুপটা কি চাইবে, সে নিজে একটা ইন্টারনাল কারেন্ট তৈরি করার চেষ্টা করবে, একটা ইন্টারনাল ইনডিউসড ইএমএফ এর জন্য আইটি, যেটা তার বিপরীতে। ঠিক আছে, তো এই ঘটনাটাকে বলা হয় সেলফ ইন্ডাকশন। এই ঘটনাটাকে বলা হয় সেলফ ইন্ডাকশন বলা হয়। সেলফ ইন্ডাকশন আসছি এরপরে। তো তার মানে বেসিক ঘটনাটা কি, সেলফ ইন্ডাকশন কথাটা মানে কি, সেলফ মানে একটা সার্কিট সে নিজেই নিজের মধ্যে একটা ইনডিউসড ইএমএফ তৈরি করছে। এই সার্কিটে শুধুমাত্র এসি সোর্স বসানো রয়েছে, আর কোনো ইএমএফ এর কোনো ইএমএফ ছিল না, কিন্তু কি হচ্ছে এখানে একটা আরেকটা নতুন করে ইএমএফ তৈরি হয়েছে স্মল। কেন হচ্ছে, কারণ এই যে ইএমএফটা এক্সটার্নাল এসি সোর্সের জন্য, তার জন্য কারেন্ট চেঞ্জ হচ্ছিল, কারেন্ট চেঞ্জ হওয়ার জন্য ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হওয়ার জন্য ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, ফ্লাক্স চেঞ্জ হলে ফ্যারাডেজ ল অনুযায়ী কি আরেকটা ইএমএফ তৈরি হবে। তাহলে শুধু একটা সার্কিট, তার মধ্যে একটা এসি সোর্স বসানো, তার মধ্যে আরেকটা ইএমএফ তৈরি হচ্ছে, এই ইএমএফটাকে ব্যাক ইএমএফ বলা হয়। ঠিক আছে, তোমাদের নোটে দেখবে লেখা আছে, নোটে একটা নোট পাঠাচ্ছি এর সাথে, তাতে ডেফিনেশন গুলো লেখা আছে। তো সেখানে দেখবে লেখা আছে ব্যাক ইএমএফ। ব্যাক ইএমএফ কেন বলা হচ্ছে, কারণ এই ইএমএফটা সার্কিটে বসানো হয়েছে, এই ব্লু ইএমএফটা এই সোর্সটার জন্য, কিন্তু সেখানে আরেকটা উল্টো ইএমএফ তৈরি হচ্ছে, সেজন্য একে ব্যাক ইএমএফ বলা হয়। এই ব্যাক ইএমএফটা আবার জানো, তোমরা ফ্যারাডে লেঞ্জেস ল আগের দিন পড়িয়েছি, ই সমান মাইনাস ডি ফাই ডিটি। ঠিক আছে, ইনডিউসড ইএমএফ ইকুয়ালস টু মাইনাস ডি ফাই ডিটি। এবার কি জানো তোমরা, ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স, সেটা সমান হচ্ছে বিএ কস থিটা। বিএ কস থিটা, বিএ কস থিটার মধ্যে কস থিটা আর এ এইগুলো চেঞ্জ হচ্ছে না, সার্কিটটা ফিক্সড রয়েছে, শুধু চেঞ্জ হচ্ছে কি বি। তাহলে ফ্লাক্স বি এর সাথে প্রপোর্শনাল। আবার বি যেটা মানে ম্যাগনেটিক ফিল্ড, সেটা কার জন্য তৈরি হচ্ছে, বায়ো-স্যাভার্ট ল অনুযায়ী আই এর জন্য তৈরি হচ্ছে, তাই তো। বায়ো-স্যাভার্ট ল অনুযায়ী কি বি, ডিবি সমান কি ছিল, আই ডি এল সাইন আলফা বাই আর স্কয়ার, তাই তো। তার মানে ম্যাগনেটিক ফিল্ড আই এর সাথে প্রপোর্শনাল, তাহলে ফ্লাক্স আই এর সাথে প্রপোর্শনাল। ঠিক আছে, এখানে বুঝতে অসুবিধা হওয়ার কথা না, আগে যেগুলো পড়িয়েছি সেগুলো পুরোপুরি ফলো করলে। এখানে এটা হচ্ছে লেঞ্জেস ল, ইনডিউসড ইএমএফ সমান মাইনাস ডি ফাই ডিটি। এবার ফাই সমান, ফাই হচ্ছে প্রপোর্শনাল টু ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড কার সাথে প্রপোর্শনাল, আই এর সাথে, এই যে কারেন্ট যাচ্ছে এক্সটার্নাল কারেন্ট তার সাথে প্রপোর্শনাল। তাহলে সেটা যদি বসাই তাহলে কি আসবে, ফাই সমান বসাই, যদি বসাই এল গুণিত আই, এলটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ফাই সমান এল আই যদি বসাই তাহলে ই সমান আসবে কি, এলটা কনস্ট্যান্ট, এলটা বেরিয়ে চলে আসবে। এলটা কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট, এটা সার্কিটের জিওমেট্রির উপর ডিপেন্ড করবে, সার্কিটটা কত বড় এবং এর শেপটা কি রকম সেসবের উপর ডিপেন্ড করবে। তো এল নিয়ে তোমাদের মানে এল জিনিসটা সময়ের সাথে চেঞ্জ হবে না, এটা সার্কিটের প্রপার্টি। ঠিক আছে, এই এলটাকে বলা হয় কি, সেলফ ইন্ডাকট্যান্স অর ইন্ডাকট্যান্স। সিম্পলি তোমাদের এসিতে বলেছিলাম যে এল সি আর পড়িয়েছিলাম, ওই এল সি, এল হচ্ছে ইন্ডাকট্যান্স, ইন্ডাকট্যান্স অফ দ্যাট সার্কিট বা অফ দ্যাট কয়েল। আর এই ঘটনাটাকে বলা হয় সেলফ ইন্ডাকশন। ইন্ডাকট্যান্সকে সেলফ ইন্ডাকট্যান্সও বলা হয়, ইউজুয়ালি শর্ট ফর্মে ইন্ডাকট্যান্স বলা হয়, ইন্ডাকট্যান্স অফ দ্যাট কয়েল। আর এই ঘটনাটাকে মানে একটা সার্কিটের মধ্যে যদি কারেন্টের চেঞ্জ হয় তাহলে সেখানে আরেকটা ইএমএফ তৈরি হয়, এই ঘটনাটাকে বলা হয় সেলফ ইন্ডাকশন। ঠিক আছে, তাহলে তোমাদের এসি যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম কি, এই ধরনের একটা সাইন দিয়ে বলেছিলাম এটা হচ্ছে ইন্ডাক্টর এল, ইন্ডাক্টর বসালে তার অ্যাক্রসে একটা ইএমএফ তৈরি হয়, ই সমান মাইনাস ডি এল, এল ডিআই ডিটি, এটা বলেছিলাম, তাই তো। এটা এই তখন বলেছিলাম তোমরা বুঝতে পারবে না, এবার এখন বুঝতে পারা উচিত যে ইন্ডাক্টরের মধ্যে কি ঘটনা ঘটে। ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন একটা এসি পাস করে সেখানে একটা ইএমএফ তৈরি হয়, পুরো সার্কিটে একটা ইএমএফ তৈরি হবে, কিন্তু দেখো এখানে ইন্ডাক্টরের মধ্যে কি, ইন্ডাক্টরটা স্প্রিং এর মতো দেখতে, মানে একটা কয়েল যেখানে তারটাকে অনেকবার রোল করা হয়েছে একটা সিলিন্ড্রিক্যাল শেপে, তাই তো, স্প্রিং এর মতো দেখতে। তাহলে এটা অনেকবার কেন রোল করা হয়েছে, যাতে এখানে অনেক বেশি ফ্লাক্স বেরোয়। তাহলে এখানে যদি কিছু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো প্রত্যেকটা লুপের মধ্যে দিয়ে যাবে, তাহলে ফ্লাক্সটা প্রপোর্শনাল টু হবে নাম্বার অফ টার্নস, মানে এখানে কতগুলো পাক দিয়েছো তার উপর ডিপেন্ড করবে কতটা ফ্লাক্স জেনারেট হচ্ছে টোটাল তার উপর। ঠিক আছে,
মানে টোটাল কতটা ফ্লাক্স যাচ্ছে এই লুপের মধ্যে দিয়ে, সেটা হবে প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ টার্নস ইন দ্যাট কয়েল। আর তার মানে এই যে এলটা, ইন্ডাকট্যান্সটা হবে প্রপোর্শনাল টু নাম্বার অফ টার্নস। যত বেশি টার্ন বাড়াবে এখানে ইন্ডাকট্যান্স তত বাড়ানো যাবে। তো ইন্ডাক্টর কয়েল এই জন্য দেখতে হবে ল্যাবে বা বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ইউজ করা থাকে, সেখানে অনেক টার্ন থাকে। ঠিক আছে, এবার ইন্ডাক্টরের অ্যাপ্লিকেশন কি তোমাদের এসি তে ডিসকাস করেছি, এলসিআর সার্কিট তোমরা পড়েছো। বিভিন্ন এসি সার্কিটে এল একটা কম্পোনেন্ট হিসেবে ইউজ হয়, এবং মোস্টলি একটা এলসিআর সার্কিট পার্টিকুলারলি তোমরা দেখেছো। এলসিআর সার্কিট কি করে, একটা ফিল্টারের মতন কাজ করে। এল অনেক জায়গায় ফিল্টারের মতন কাজ করে। এছাড়া অনেক সময় মানে ফিল্টার, ব্রড সেন্স এটা বলা যায় যে এল একটা ফিল্টারের মতো কাজ করে, মানে ফিল্টার সার্কিটে ইউজ করা হয়। সেখানে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি গুলোকে মানে তোমরা যখন ধরো কোনো একটা রেডিও শোনো, রেডিওর মধ্যে কি হয় যে কোনো একটা ফ্রিকোয়েন্সি ম্যাচ করাতে হয়। এফএম বা এএম রেডিওতে কিছু একটা ফ্রিকোয়েন্সি বলে দেয় এত মেগা হার্টস, এই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে গেলে কি করতে হয়, একটা ফিল্টার রাখতে হয় সার্কিটে, যে ওই রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে ক্যাচ করানো দরকার পড়ে। তো বিভিন্ন এই ধরনের সিগন্যালকে মানে বিভিন্ন প্রচুর সিগন্যালের মধ্যে থেকে একটা পার্টিকুলার সিগন্যালকে ক্যাচ করে ফিল্টার করে না, এই ধরনের সার্কিটে ইন্ডাক্টর ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে এই যে এল এর ইউনিট হচ্ছে, এসআই ইউনিট হচ্ছে হেনরি। তোমাদের নোট পাঠাবো, নোটে দেখতে পাবে ডেফিনেশন বলা আছে, এল এর ডেফিনেশন কি। নেক্সট চলে আসছে কি স্যার, মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল ইন্ডাকশন কথাটা শুনে বুঝতে পারছো, যেমন আগেটা ছিল সেলফ ইন্ডাকশন, এটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন। সেলফ মানে আগে ছিল একটাই সার্কিট, সে নিজের মধ্যেই নিজে একটা ইএমএফ ইন্ডিউস করছিল। আর এখানে কি, এখানে নিজের মধ্যে না, এখানে একটা সার্কিটের মধ্যে কারেন্ট যাবে, তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা আরেকটা সার্কিটে আরেকটা লুপের মধ্যে ফিল্ড ইএমএফ ইন্ডিউস করবে। বলছি ব্যাপারটা কি হচ্ছে। তো প্রথমে ধরে নাও এখানে দুটো লুপ রয়েছে, একটা নাম্বার 1 লুপ আর একটা লুপ 2। এখানে ধরো একটা লোড লাগানো আছে, সেটা পরে আসছি। ফার্স্টলি কনসিডার করো নাম্বার 1 লুপে একটা এসি সোর্স লাগানো রয়েছে। এসি সোর্স লাগানোর জন্য এখানে কারেন্ট যাচ্ছে I1, সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে I1 এর। I1 যদি সময়ের সাথে পরিবর্তন হয় তাহলে কি হবে, এই কয়েলটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এর আশেপাশে। সেই ম্যাগনেটিক ফিল্ডটা একটা কয়েল, এই ধরনের একটা কয়েলকে সলিনয়েড বলে ভাবতে পারো। তোমাদের ক্লাসে সলিনয়েড কি ডিসকাস করেছি, তার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত, সেগুলো সব ডিসকাস করেছি। তো এই এই কয়েলটা কোন দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, কোনো একটা টাইমে কোনো একদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, সেটা সময়ের সাথে চেঞ্জ হচ্ছে। কারেন্ট যেহেতু কারেন্টের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডেরও ডিরেকশন চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এবার এই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এই কয়েলের মধ্যে দিয়ে পাস করছে, তাই তো। তাহলে এই কয়েলটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, সেই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো এই কয়েলের মধ্যে দিয়ে পাস করছে, এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা যেহেতু সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, তার মানে এই কয়েলের মধ্যে দিয়ে যতটা ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে সেটাও সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। তাহলে এই কয়েলের মধ্যে যেহেতু ফ্লাক্সের পরিবর্তন ঘটছে সময়ের সাথে সাথে, এই কয়েল 2 তে, আমরা এই কয়েল 2 তে একটা ইএমএফ তৈরি হবে, E2 ইএমএফ তৈরি হবে। এখানে যদি সোর্সের ইএমএফ E1 ছিল, সেই, আর তাহলে এখানে দেখো কোনো সোর্স কানেক্ট করা নেই, 2 নাম্বার লুপে এখানে কোনো সোর্স কানেক্ট করা নেই, কিন্তু এখানে একটা ইএমএফ আসবে। কেন? কারণ এই যে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা এর মধ্যে একটা ফ্লাক্স তৈরি করছে, আর সেই ফ্লাক্সটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, সেই জন্য এখানে একটা ইনডিউসড ইএমএফ E2 তৈরি হয়। এবার E2 তৈরি হওয়ার পর কি হবে, এখানে যদি কোনো একটা লোড লাগিয়ে দাও, কোনো একটা রেজিস্ট্যান্স বা কিছু, তাহলে কি হবে দেখতে হবে, এই লোডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, সেটাকে I2 বলছি। এই ঘটনাটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকশন। মিউচুয়াল ইন্ডাকশনের ডেফিনেশন কি সেটা তোমাদের নোট যেটা পাঠাবো সেটাতে লেখা আছে, তোমরা এই জিনিসটা থেকে বুঝতে পারলেই চলবে, ঘটনাটা কি হচ্ছে সেটা বুঝতে পারলেই ডেফিনেশন বুঝতে অসুবিধা হবে।
আচ্ছা, আগে সেলফ ইন্ডাকশনে কি পড়েছিলে? সেলফ ইন্ডাকশনে পড়েছিলে ইনডিউসড ইএমএফ সমান মাইনাস এল ডিআই ডিটি। এখানে কি হবে? এখানে এই সার্কিটে ইনডিউসড ইএমএফ E2 ইকুয়ালস টু মাইনাস এম di2 dt। ঠিক আছে, এখানে এমটাকে বলা হবে মিউচুয়াল ইন্ডাকট্যান্স বিটুইন 1 এন্ড 2, কয়েল নাম্বার 1 আর 2 এর মধ্যে মিউচুয়াল ইন্ডাকট্যান্স এম বলা হবে। আর di1 dt এখানে রয়েছে, কেন রয়েছে? কারণ এখানে এই যে E2 ইএমএফটা তৈরি হচ্ছে সেটা কার জন্য তৈরি হচ্ছে? এই লুপের যে ম্যাগনেটিক ফিল্ড তার পরিবর্তনের জন্য এখানে একটা ইনডিউসড ইএমএফ E2 তৈরি হচ্ছে। আর এর যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা কার জন্য তৈরি হচ্ছে? I1 এর জন্য তৈরি হচ্ছে, সেজন্য এখানে di1 dt আসছে। একই লজিকে যেটা বলেছিলাম যে ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু বি, বি ইজ প্রপোর্শনাল টু আই, তাহলে সেলফ ইন্ডাকশনে যেরকম ভাবে এল ডিআই ডিটি আসছিল এখানে এম ডিআই ডিটি আসছে। এবার এখানে এম ডিআই আইটা কোনটা? আইটা হবে ফার্স্ট সার্কিটের আই, কারণ এই আইটার জন্যই এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে এবং তার জন্য এখানে ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে। এবার কেউ বলতে পারো যে এখানে যখন একটা সার্কিটে কারেন্ট যাচ্ছে যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, এখানেও সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, তাহলে এখানেও নিশ্চয়ই সেলফ ইন্ডাকশন থাকবে দুটো লুপে, তাই তো? এই লুপেও একটা কারেন্ট যাচ্ছে যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, এই লুপে একটা কারেন্ট যাচ্ছে যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে একটা সেলফ ইন্ডাকশন থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু তোমাদের অত কমপ্লিকেশনে যাওয়ার দরকার নেই, সার্কিট অ্যানালিসিসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে। এখানেও একটা সেলফ ইন্ডাকট্যান্স থাকবে, এখানে একটা সেলফ ইন্ডাকট্যান্স থাকবে এফেক্ট হিসেবে। এই লুপটার একটা এল থাকবে, সেটাকে L1 বলতে পারো, এই লুপটার একটা এল থাকবে সেটাকে L2 বলতে পারো। তো সেটা যাওয়ার দরকার নেই, এখানে মিউচুয়াল ইন্ডাকট্যান্সটা বোঝানোর জন্যই এই পার্টটা বলছি। এল এর মতন এম এরও ইউনিট সেম, এসআই ইউনিট হচ্ছে হেনরি। আচ্ছা, এবার বলি যে আগে যেটা 1 নম্বর লুপ 2 নম্বর লুপ বলছিলাম, এই 1 নম্বর 2 নম্বর না বলে এগুলো প্রাইমারি লুপ আর সেকেন্ডারি লুপ বলা হয়। কারণ বলা হয় এরপর নেক্সট যেটা পড়বো ট্রান্সফরমার, এর অ্যাপ্লিকেশন, মিউচুয়াল ইন্ডাকট্যান্সের অ্যাপ্লিকেশন, সেখানে প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েল হিসেবে বলা হয়। সেই জন্য এই E1 E2 গুলোকে সেকেন্ডারি প্রাইমারি হিসেবে মনে রাখাটা সুবিধা। এখানে এই ইপিটা হচ্ছে কি একটা এক্সটার্নাল এসি সোর্স, পি বলছি কেন? প্রাইমারি যেহেতু সেই জন্য ইপি বলছি। আর আইপিটা হচ্ছে প্রাইমারি কারেন্ট, প্রাইমারি কয়েলের। প্রাইমারি মানে কি জানো তোমরা? প্রাথমিক, তার মানে এটাই হচ্ছে মেন কয়েল, এখানে কারেন্ট যাচ্ছে এবং তার জন্য সেকেন্ডারি যেটা এই কয়েলে ইএমএফ তৈরি হচ্ছে, সেই জন্য এটা প্রাইমারি বলা হচ্ছে, এটা সেকেন্ডারি বলা হচ্ছে। তো এটা প্রাইমারি কয়েলের কারেন্ট আইপি, সেকেন্ডারি কয়েলে ইনডিউসড ইএমএফ ইএস, সেকেন্ডারি কয়েলে ইনডিউসড কারেন্ট আইএস। তাহলে আগের ফর্মুলাটা যেটা লিখেছিলাম ওটাতে 1 2 যেরকম লিখেছিলাম, 1 2 এর জায়গায় 2 এর জায়গায় এখানে ইএস আসবে, আর 2 এর জায়গায় I2 এর জায়গায় আসবে আইপি। এবার আসি ট্রান্সফরমার কি। ট্রান্সফরমার কি করা হয়? এই প্রিন্সিপালটা ইউজ করে, মিউচুয়াল ইন্ডাকট্যান্সের প্রিন্সিপাল ইউজ করে ট্রান্সফরমার কাজ করে। তোমরা ট্রান্সফরমার দেখে থাকবে বিভিন্ন জায়গায়, এটা একটা সাবস্টেশনে লাগানো ট্রান্সফরমার, অনেক বড় ট্রান্সফরমার। তো এর থেকে ছোট ট্রান্সফরমার দেখতে পাবে বিভিন্ন ইলেকট্রিক পোস্টে লাগানো থাকে। এর কাজ কি? এর কাজ হচ্ছে ভোল্টেজকে হয় লো থেকে হাই বানানো অথবা হাই থেকে লো বানানো, তার মানে ভোল্টেজকে বাড়ানো এবং কমানোর জন্য এর কাজে লাগে। ট্রান্সফরমারের অ্যাকচুয়াল যে স্ট্রাকচার সেটা অনেক কমপ্লিকেশনই আছে, কিন্তু সেটা তোমাদের অত কমপ্লিকেট ব্যাপার দরকার নেই, তোমাদের বেসিক প্রিন্সিপাল জানলেই চলবে। তো ভাবো এই যে লুপটাকে, এটা একটা আয়রন কোর, এই যে ব্ল্যাক যে চৌকো যে চারকোনা রেক্ট্যাঙ্গেলের শেপে ড্র করেছি, এটা হচ্ছে একটা আয়রন কোর। আয়রন কোর মানে সলিড আয়রনের একটা চারকোনা সিলিন্ড্রিক্যাল বড় একটা ভারী আয়রনের স্ট্রাকচার। সেই স্ট্রাকচারের উপরে এই কয়েলগুলোকে রোল করা হয়েছে, প্রাইমারি আর সেকেন্ডারি কয়েলকে। তাহলে এখানে একই রকম ভাবে কাজ করবে যে প্রাইমারি কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জের জন্য সেকেন্ডারি কয়েলে ইএমএফ ইনডিউসড হচ্ছে, এবং সেই
ইনডিউসড ইএমএফটাকে সেকেন্ডারি ইএস বলছি, আর প্রাইমারি যে সোর্সের ইএমএফটাকে ইপি বলছি। এখন আগের ছবিতে কেউ খেয়াল করে দেখবে যে আগের ছবিতে এখানে কোনো আয়রন কোর ছিল না, এখানে আয়রন কোর ইউজ করা হচ্ছে। কেন হচ্ছে? কারণ তোমরা জানো যে চুম্বকের কাছে বা কোনো ম্যাগনেটিক ফিল্ড লাইনের ব্যাপারটা তোমরা কি পুরোটা বুঝতে পারবে না, কিছুটা আন্দাজ করে বোঝার চেষ্টা করো। যে কোনো একটা আয়রনের কাছে ম্যাগনেট নিয়ে গেলে কি হয়, আয়রনটাকে ম্যাগনেটে টানে। বেসিক্যালি কি হয় যে আয়রনটা সমস্ত ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলোকে ওর নিজের কাছে টেনে নিতে কেটে টেনে রাখার চেষ্টা করে, হোল্ড করার চেষ্টা করে। এখানেও তাই হবে, এখানে যে এই কয়েলের জন্য ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো হবে সেগুলো সব এই আয়রনের মধ্যে দিয়ে ফ্লো করবে। ফিল্ড লাইনগুলো আয়রনের বাইরে খুব একটা যেতে চাইবে না, এখানে ফিল্ড লাইনগুলো ডেন্সিটি আয়রনের মধ্যে বেড়ে যাবে। তাহলে কি হবে, এর মধ্যে যতগুলো এই কয়েলের জন্য যতগুলো ফিল্ড লাইন তৈরি হচ্ছে সব ফিল্ড লাইনগুলোই প্রায় অলমোস্ট সব ফিল্ড লাইনগুলো এই কয়েলের মধ্যে দিয়ে যাবে। সেই জন্য এই আয়রন কোরটা ব্যবহার করা হয়। আর বাকি প্রিন্সিপাল সেম, মানে যেমন বলেছিলাম যে এখানে একটা ইনডিউসড ইএমএফ, একটা এক্সটার্নাল সোর্সের ইএমএফ রয়েছে, তার জন্য এখানে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। আর ইনডিউসড ইএমএফটা সমান হবে মাইনাস এম ডিআইপি ডিটি, সেটা একই ফর্মুলা থাকবে। শুধু আরেকটা জিনিস নতুন বোঝায়, সেটা হচ্ছে ফর্মুলাটা মনে রাখো শুধু, ES ইকুয়ালস টু NS বাই NP ইন্টু ইপি। এটা কি, এই ইএস মানে সেকেন্ডারি কয়েলের ইনডিউসড ইএমএফ আর প্রাইমারি কয়েলের যে অ্যাপ্লাইড ইএমএফ তাদের মধ্যে কি রিলেশন, সেইটা এই ইকুয়েশনটা বোঝানো হয়েছে। এখানে NS আর NP হচ্ছে নাম্বার অফ টার্নস, মানে টোটাল নাম্বার অফ টার্ন। প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েলেরটা হচ্ছে NS, ব্লু কালারে বলেছি কেন, সেকেন্ডারি কয়েলে বোঝানোর জন্য, আর রেড এটা বলেছি কেন, প্রাইমারি বোঝানোর জন্য। তাহলে NP হচ্ছে প্রাইমারি কয়েলে কতগুলো টার্ন রয়েছে, কতবার এটাকে রোল করা হয়েছে, আর NS হচ্ছে এখানে সেকেন্ডারি কয়েলটাকে কতবার রোল করা হয়েছে। এই নাম্বারের উপর ডিপেন্ড করবে। আর এখানে ছবিতে এই এরিয়াগুলো একটু চেঞ্জ হয়ে গেছে, তো সেটা অলমোস্ট নেগলেক্ট করতে পারো, ভাবতে পারো এই দুটোর এরিয়া সেম, এই দুটো কয়েলের এরিয়া সেম, এটা ধরে নিয়ে ছবিটা এঁকো। ওদের বইয়ে দেখতে পাবে কিরকম ছবি আছে। তার মানে কি, এখানে দেখতে পাচ্ছ যে সেকেন্ডারি কয়েলের নাম্বার অফ টার্নস যদি প্রাইমারি কয়েলের নাম্বার অফ টার্নস এর থেকে বেশি হয়, তাহলে ES গ্রেটার দ্যান ইপি হবে। আর যদি NS যদি NP থেকে ছোট হয়, তাহলে ES লেস দ্যান ইপি হবে। তাহলে দুটোই করা সম্ভব, এই টার্নের নাম্বার চেঞ্জ করে, NS NP নাম্বার চেঞ্জ করে ES কে বড় করতে পারি ইপির তুলনায়, অথবা ES কে ছোট করতে পারি ইপির তুলনায়। তার মানে এখানে যদি খুব একটা হাই ভোল্টেজ থাকে, সেটাকে কম করে এখানে যদি নিয়ে আসতে চাই, তাহলে NP নাম্বার ছোট করতে যাই, তাহলে NS এর নাম্বার NP এর থেকে অনেক ছোট হতে হবে। তারপরে সেকেন্ডারি কয়েলের টার্ন অনেক কম হতে হবে, আর প্রাইমারি কয়েলের টার্ন অনেক বেশি হতে হবে। তাহলে ES EP থেকে ছোট হবে। এটা প্র্যাকটিক্যালি কোথায় ইউজ করা হয়, এটাকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। যখন ES এর ভোল্টেজ সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ যদি প্রাইমারি কয়েলের থেকে ছোট হয়, তখন সেটাকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় ইউজ করা হয়, বিভিন্ন সাবস্টেশনে দেখবে করা হয়। সেখানে বড় বড় ট্রান্সফরমার, যে ছবিটা দেখলাম ওটা একটা সাবস্টেশনের ট্রান্সফরমারের ছবি। সেখানে কি করা হয় যে হাই টেনশন লাইন, তোমরা জানো হাই টেনশন লাইনে কি করা হয়, প্রচুর 30 কিলো ভোল্ট এর উপর যে কারেন্টগুলো আসে, তো অত বেশি হাই ভোল্টেজ তো কোনো একটা ইনস্ট্রুমেন্টে দেওয়া যাবে না, সেই জন্য সেই ভোল্টেজটাকে কমানো হয় ট্রান্সফরমারের থ্রু দিয়ে। তো সেটাকে বলে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো সেটা কিভাবে করা হয়, যেভাবে বললাম NS কে NP এর থেকে অনেক ছোট করতে হবে, তাহলে স্টেপ ডাউন করা যাবে। আর স্টেপ আপ কিভাবে করা হয়, যেখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে, মানে জলবিদ্যুৎ বা তাপবিদ্যুৎ কেন্দ্রে, সেখানে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটা খুব বেশি নয়, মানে কিলোভোল্ট অর্ডারে হয় না, কিন্তু মানে 1 কিলোভোল্ট অর্ডারে হয়। সেটাকে স্টেপ আপ করা হয়, স্টেপ আপ করে 30 কিলোভোল্ট বা 50 কিলোভোল্ট অর্ডারে নিয়ে যাওয়া হয়। যখন সেই কারেন্টটাকে ট্রান্সফার করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠানো হয়, তখন
সেই ভোল্টেজটাকে অনেকটা বাড়িয়ে পাঠানো হয়, তো তখন স্টেপ আপ ট্রান্সফর্মার কাজে লাগে। তারপরে ভোল্টেজ কিভাবে বাড়ানো কমানো যাবে, টার্নের নাম্বার চেঞ্জ করে, এই ফর্মুলা থেকে বুঝতে পারবে সেটা। তাহলে এখানে কি কি ডিসকাস করলাম, সেলফ ইন্ডাকশন, মিউচুয়াল ইন্ডাকশন আর তাদের অ্যাপ্লিকেশন। সেলফ ইন্ডাকশনের অ্যাপ্লিকেশন কি, ইন্ডাক্টর কয়েল বা শুধু ইন্ডাক্টর, যেটা এসিতে ডিসকাস করেছি, সেটা একটা সার্কিটের কম্পোনেন্টের মতো ইউজ করা হয়। আর মিউচুয়াল ইন্ডাকশনের অ্যাপ্লিকেশন কি বললাম, ট্রান্সফর্মার। ঠিক আছে, নেক্সট ক্লাসে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন খুব বেশি কিছু বাকি নেই, ছোট ছোট দুটো পার্ট আছে। একটা হচ্ছে ইলেকট্রিক জেনারেটর কিভাবে কাজ করে, আর হচ্ছে এডি কারেন্ট। এডি কারেন্টের একটা অ্যাপ্লিকেশন যেটা বললাম, ইলেকট্রোম্যাগনেটিক ব্রেকিং সিস্টেম, ট্রেন, পার্টিকুলারলি ট্রেনেই বেশি ইউজ করা হয়, তো সেটা কিভাবে কাজ করে সেটা ডিসকাস করবো।